গুড মর্নিং গাইস। আমরা এখন রুম থেকে বের হলাম আর এখন বাজে 4:36, মানে সকাল। এখনো ভোর হয়ে পারেনি। তো আমরা মূলত এখন রওনা দিব সেই সানরাইজ দেখার জন্য। রুম থেকে বের হচ্ছে, নিচে যাচ্ছে। আমাদের বাইকার ভাই চলে আসছে অলরেডি। গাড়ি আছে ভাই? আমরা চলে আসছি আর আমাদের রাইডার ভাই চলে আসছে। এই যে ভালো আছেন ভাই? গুড মর্নিং। আজকে আমরা কোথায় যাচ্ছি তাহলে? আজকে আমরা যাব কাউয়ারচর রাখাইনপল্লী বৌদ্ধ মন্দির আর সানরাইজ দেখার জন্য। ওকে, চলেন বন্ধুরা, চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমাদের হোটেল হচ্ছে হোটেল মল্লিকা, এই যে দেখতে পাচ্ছেন। আর এপাশে কুয়াকাটা প্যারাডাইস। আরো অনেকগুলো হোটেল আছে যেগুলো বিস্তারিত আমরা এসে আপনাদের জানাবো। হোটেল তাজ কুয়াকাটা আমাদের সাইটে। তো অবশ্যই সাথে থাকবেন। তো চলুন ঘুরে আসা যাক আজকের মতো। সকালের উষ্ণ শীতল বাতাসের মধ্যে আমরা ছুটে চলেছি আজকের সানরাইজ দেখার জন্য। আর আমাদের পাশে রয়েছে সমুদ্র, আর আমরা যে বনের ভিতর দিয়ে যাচ্ছি এই বনটি। আর এই বনটির নাম ছিল কুয়াকাটা রিসর্ট। আর এটি ছিল এক সময়ের কুয়াকাটার প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এখন বাজে ভোর 5টা আর আমরা রয়েছি গঙ্গামতির চরে। আসলে আউটসাইডে খুবই অন্ধকার আছে, কিছু দেখা যাচ্ছে না। আমাদের এখন ট্রি টাইম, মাঝখানে একটু ব্রেক নিয়ে নিলাম। আমরা সেই সানরাইজ দেখার জন্য যাচ্ছি কাওয়ার চর। তো মাঝপথেই যে দোকান থেকে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য ব্রেক নিয়ে চা খাইলাম। আর এখানে অনেক ভাইরা বসে আছে দেখতে পাচ্ছেন। আর এই যে মোহনা চা খাইতেছে। কেমন চাটা? অস্থির। আর আউটসাইডে অন্ধকার, কারণ 5টা বাজে, এখনো সেই সকাল হতে এখনো প্রায় 1 ঘন্টা বাকি। তো দেখতে পাচ্ছেন এটি সেই ম্যানগ্রোভ ফরেস্টের কিছু অংশ। আসলে গাছগুলো মরে গিয়েছে, যেটি অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না, মনে হচ্ছে যে আশেপাশে ভূত সব। যাই হোক, আমরা সেই বাসা থেকে রওনা দিয়েছি 4টার সময়। আর এখানে এসে পৌঁছাইছি 5টায়। দেখতে পাচ্ছেন অন্ধকারের পাশে ঠিকই সমুদ্র আমাদের সামনে। আর আমরা এখানে ব্রেক নিয়ে নিয়েছি। মোট 3টা বাইক রয়েছে, দেখতে পাচ্ছেন। সব সেই সানরাইজ দেখার জন্য যাইতেছে। আর আমরা এই ভাইয়ের সাথে আসছি, আর এনাদের সাথে পথে দেখা। আর অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই নৌকাটি চলে আসছে। এই নৌকায় উঠে আমরা এখন সেই কাওয়াচ্চর, সেই দ্বীপে যাব। আর সেখান থেকে আমরা উপভোগ করব আজকের সানরাইজ। মিনিমাম 2-250। একটাই নৌকা নাকি? না, আরো নৌকা আছে, আরেকটা আসছে। লোক এখন কিছু আসবে না, মানে আজান দিয়েছে না, এখন কিছু আসবে। নৌকায় ওঠা লাগে খুব পারাপারি করে। কার আগে কিনা উঠবো? সারা লাগবে না। এটা কাওয়াচ্চর না? অবশেষে আমরা সেই কাওয়াচ্চর দ্বীপে চলে আসলাম। আর ঠিক মাঝখানে একটা ছোট নদীর মতো আছে, আর ওপাশে সেই গঙ্গামতির চর, আর এপাশে কাওয়াচ্চর। আমরা মূলত আজকে এখান থেকে সানরাইজ দেখব। আমাদের যাওয়ার দুপাশে দেখতে পেলাম এমন বড় বড় গাছ পড়ে আছে। আর এই গাছগুলো পড়ে থাকার মেন কারণ এখানে বাতাসের গতিবেগ অনেক। আর গাছের গোড়ার মাটি শক্ত না হওয়ার কারণে বাতাসের চাপ সহ্য না করতে পেরে গাছগুলো এমন প্রকৃতির কোলে ঢুলে পড়েছে। যত সময় যাইতেছে তত আকাশের রং চেঞ্জ হইতেছে। এখন বাজে 5:28। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন রয়েছি কাওয়াচ্চরে। আর এটি সেই কাওয়াচ্চর, দেখতে পাচ্ছেন আমার পিছে সমুদ্র। আর মূলত আমাদের মেন আজকের টার্গেট, আমরা সানরাইজ দেখব। তার জন্য আমরা সকাল সকাল সেই
আমাদের হোটেল থেকে চলে এসেছি এখানে। আমরা অলরেডি উঠেছি 4টার সময়, আর এখানে এসে পৌঁছেছি 6টার সময়। তো অলরেডি আর 5-10 মিনিট পরেই সেই সানরাইজ হবে। আমরা সানরাইজ দেখা শেষ করে চলে এসেছি এই চরেরই একটি দোকানে, আর এখান থেকে আমরা সকালের নাস্তাটি সেরে নেব এবং আবার রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখানকার খাবার কেমন। আমাদের সকালের নাস্তা চলে আসছে। এই যে ইলিশ মাছ একটা নিয়েছিলাম ভাজি করে, 1 2 3 4 5 6 7 পিস হয়েছে, আর সাথে মরিচ ভর্তা, মরিচ আর মাছ ভর্তা। এখন আসলে আমরা খেয়ে দেখবো যে খাবারের টেস্টটা কেমন। আমরা এখানে 3 জনের জন্য একটি প্যাকেজ নিয়েছি, আর আমাদের প্যাকেজের ভিতরে রয়েছে খিচুড়ি, মাছ, ভর্তা এবং ডাল। আর আমাদের এই প্যাকেজ মূল্য পড়েছে 550 টাকা 3 জনের জন্য। আপনারা এখানে ইচ্ছা করলে পিস হিসেবে বা এমনিভাবেও খেতে পারবেন, আর সেগুলো অবশ্যই দরদামি করে নিতে হবে, কারণ এখানে খাবারের প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি। সানরাইজ দেখা শেষ করে আমরা চলে এসেছি দ্বিতীয় স্পটে, আর আমি এখন যে স্থানে রয়েছি এটি হলো মিস্ত্রিপাড়া বা রাখাইন পল্লী। আর এই রাখাইন পল্লীতে রয়েছে রাখাইন জাদুঘর এবং রাখাইন তাঁতপল্লী এবং বুদ্ধ মন্দির। আমরা এক এক করে সবগুলো ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন প্রবেশ করছি সেই বুদ্ধ মন্দিরে। প্রিয় বন্ধুরা, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো বৌদ্ধ মন্দির, আর এই মন্দিরটি রাখাইন পল্লীর ভিতরে অবস্থিত। এই মন্দিরে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়। এই টিকিট মূল্য 20 টাকা করে। আমার পিছে যে ঘরটি দেখতে পাচ্ছেন এর ভিতর রয়েছে বিশাল আকৃতির একটি বৌদ্ধ মূর্তি। তো চলুন প্রবেশ করা যাক এই মন্দিরের ভিতরে। গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ গৌতম ছিলেন প্রাচীন ভারতের এক বিখ্যাত দার্শনিক এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দীর মধ্যবর্তী সময়ে তিনি জীবিত ছিলেন ও অধিকাংশ সময় পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শিক্ষা প্রদান করেন বলে মনে করা হয়ে থাকে। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানপ্রাপ্ত বা আলোকপ্রাপ্ত। যুগের প্রথম জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিকে বুদ্ধ বলা হয়ে থাকে। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সিদ্ধার্থ গৌতমকে বর্তমান যুগের সর্বোচ্চ বুদ্ধ হিসেবে গণ্য করা হয়ে থাকে। বুদ্ধ মন্দিরের পাশে রয়েছে একটি মিষ্টি পানির কূপ। এই কূপটি অনেক পুরাতন। কথিত আছে 200 বছর আগে রাখাইনরা মিষ্টি পানীয়র জন্য এই কূপটি খনন করে থাকেন। আমরা এখন প্রবেশ করছি বৌদ্ধ বিহারের সীমানার ভিতরেই লোকাশুক বৌদ্ধ বিহার চরিত্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি স্কুলে। আর এই স্কুলে খুদে খুদে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করানো হয়। এই স্কুলটাকে ছোটোখাটো একটি পার্ক বললেও ভুল হবে না, কারণ স্কুলের ভিতরে ঢুকেই চোখ ধাঁধানো রয়েছে অনেকগুলো মূর্তি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ড্রাগন একটি রক্ষক দেবতা, তাই তাদের রক্ষার্থে এই ড্রাগনের মূর্তি বাড়ি বা মন্দিরে রাখেন।
বন্ধুরা, আমার পিছে দেখতে পাচ্ছেন সেই 200 বছর পুরাতন সেই বাণিজ্যিক জাহাজটি। আর আমরা এটি এখনো মোটামুটি অক্ষত অবস্থায় রয়েছে। তো আমরা চলে আসছি এটি দেখার জন্য এবং আপনাদেরও দেখাবো। তো চলুন দেখে আসি সেই 200 বছর পুরাতন বাণিজ্যিক জাহাজ। জুন 2022 খ্রিস্টাব্দে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটার ঝাউবনের তীরে ভেসে ওঠে এই জাহাজটি। আর এই জাহাজটির দৈর্ঘ্য 72 ফুট এবং প্রস্থ 24 ফুট। প্রাথমিকভাবে ধারণা করা হয় এই জাহাজটি রাখাইনদের তৈরি ও ব্যবহৃত। 200 বছর আগের 19 শতকের প্রথমে নৌকা বলে মনে করা হতো এই জাহাজটিকে। স্থানীয়দের কথা অনুসারে এই জাহাজ সম্পর্কে আরও নতুন কিছু তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের কারো কারো মতে এটি সাধু সদাগর নামের এক ধান চালের সদাগরের ব্যবহৃত নৌকা। আবার কেউ কেউ মন্তব্য করেছে এটি পর্তুগিজদের ব্যবহৃত নৌকা। আমরা এখন প্রবেশ করছি কুয়াকাটা বৌদ্ধবিহার বা শ্রীমঙ্গলা বৌদ্ধবিহারে। এটি রাখাইন সম্প্রদায়ের একটি উপাসনালয়। আর এই বৌদ্ধবিহারে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট নিয়ে নিতে হবে। আর এখানকার টিকিট মূল্য 20 টাকা করে জন প্রতি। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিল। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। প্রাচীন এই কূপ পরিদর্শন শেষে আমরা কমলা রঙের এই সিঁড়ি বেয়ে উঠছি উপরের দিকে। আর উপরেই রয়েছে সেই মন্দিরটি। মন্দিরের পরিবেশ এবং উপরে ওঠার সিঁড়িগুলো সত্যিই দর্শকদের নজর কাড়ে। এই বৌদ্ধবিহারটি একেবারে কুয়াকাটা মেন পয়েন্টে অবস্থিত। কুয়াকাটার মেন বিচ থেকে এখানে পায়ে হেঁটে আসতে সময় লাগে প্রায় 2 মিনিটের মতো। প্রাচীন এই মন্দিরে রয়েছে প্রায় 37 মণ ওজনের অষ্টধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি। আমরা এখন প্রবেশ করছি সেই প্রধান মন্দিরের ভিতর। আর প্রবেশ করেই সামনে দেখতে পারছি 37 মণ ওজনের অষ্টধাতুর তৈরি বুদ্ধের মূর্তি। এবং আমাদের ডানে ও বামে দেওয়ালে ঝুলানো রয়েছে অসংখ্য বুদ্ধ দেব দেবতাদের ছবি। এই বৌদ্ধ মন্দিরের ঠিক সামনেই রয়েছে বিশাল আকৃতির একটি মূর্তি। জানা যায় কুয়াকাটা বৌদ্ধবিহার একটি প্রাচীন নিদর্শন। এটি রাখাইন সম্প্রদায়ের একটি উপাসনালয়। রাস পূর্ণিমায় হাজার হাজার পর্যটকরা, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এখানে আসে উপাসনার জন্য। প্রিয় বন্ধুরা, কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা যদি কুয়াকাটা ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এত সময় বিপ্লব লাইফস্টাইলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।